হোস্টেলের ছাদে বসে আছি। হোস্টেলের পাশে মাঠে বন্ধুরা ফুটবল খেলছে। ছাদে না থেকে মাঠে চলে আসি। এরপর বন্ধুদের সাথে খেলায় যোগ দেই। প্রায় সন্ধ্যা পর্যন্ত খেলা হয়। ঘামে শরীর প্রায় ভিজেই গেছে। আমি ওদের রেখে হোস্টেলের দিকে যেতে থাকি। হঠাৎ কারোর সাথে ধাক্কা খাই। সামনে থাকা ব্যক্তিটি মাটিতে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে। চুলগুলো খোলা থাকায় মুখ ঢেকে আছে। মেয়েটা মুখ থেকে চুল সরিয়ে আমার দিকে তাকাতেই আমি হাঁ করে মেয়েটাকে দেখছি। মেয়েটাকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা এক পরী। এত সুন্দর একটা মানুষ কি করে হতে পারে? এই মিস্টার, চোখ কি বাসায় রেখে এসেছেন? ধাক্কা দিয়ে ফেলে দিয়ে না তুলে হাঁ করে তাকিয়ে আছেন কেন? মেয়েটার কোনো কথা আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। শুধু দেখছি গোলাপি ঠোঁট দুটি নড়াচড়া করছে। মেয়েটা আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চিৎকার করে বলে, এই মিয়া, ফাইজলামো করছেন? তোলেন আমাকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মেয়েটার চিৎকার শুনে আমার ঘোর কাটে। আমি মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেই। মেয়েটা আমার হাত ধরে উঠে দাঁড়ায়। সরি, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি পড়ে যাবার পর আমাকে না তুলে এভাবে কেন তাকিয়েছিলেন? আপনি খুব সুন্দর, তাই আপনার দিক থেকে চোখ সরছিলই না। রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে ফ্লার্ট করছেন? আরে না না, আমি মোটেও এমন ছেলে নই। আপনি সত্যি খুব সুন্দর। বাই দ্য ওয়ে, এই সুন্দর মানুষটার নাম কি? আমি এখানেই থাকি। এটা সামনের বিল্ডিংটা দেখছেন, সেখানে। দেখা তো হতে থাকবে, নামটা না হয় পরে জেনে নেবেন। আজ আসি, একটু তাড়া আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটা চলে যাচ্ছে। আমি মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে আছি। হাতটা নিজেই নিজের বুকের বাম পাশের দিকে চলে যায়। মেয়েটা একবার পেছনে তাকিয়ে মুচকি হাসি দেয়। ইস, তোমার হাসি যেন বিশাল ছক্কা, যায় না ধরা ক্যাচ। মেয়েটা গেট দিয়ে ভেতরে ঢুকতেই আমি হোস্টেলে চলে আসি। আমি মুরাদ চৌধুরী, এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আব্বু মামুন চৌধুরী, আম্মু লায়লা চৌধুরী। আমি আমাদের কলেজের ছাত্র নেতা। সবাই খুব সম্মান করে আমাকে। আর আমি সবার সমস্যায় তাদের পাশে গিয়ে দাঁড়াই। রুমে এসে ফ্রেশ হয়ে মেয়েটার কথা ভাবছি। বাসায় এসে সোজা রুমে চলে আসি। ব্যাগটা রেখে শুয়ে একটু আগের ছেলের কথা ভাবছি। যেভাবে তাকিয়েছিল, পেছনে ঘোরানো যাবে। আমি সীমা, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। বাসায় আব্বু আম্মু আর ছোট্ট একটা বোন আছে, ওর নাম শিয়া। আমার আরও একটা সিক্রেট আছে, সেটা পরে বলবো। ছোট বোন আমার রুমে এসে বলে, আপু, তুমি কি ঘুমিয়ে গেছো? শিয়া, তুই? না, ঘুমাইনি, আয়। শিয়া এসে আমার পাশে শুয়ে জড়িয়ে ধরে বলে, আপু, তুমি না বললে আসার সময় আমার জন্য চকলেট আনবে? কই আনলে না তো? আমি কি আমার বোনের জন্য চকলেট আনতে ভুলতে পারি? আমার ব্যাগে আছে, গিয়ে নিয়ে নে। আমার লক্ষ্মী আপু, এই জন্যই তোকে এতগুলো ভালোবাসি। সে আমার গালে চুমু দিয়ে ব্যাগ থেকে চকলেট নিয়ে লাফাতে লাফাতে চলে যায়। আমি মোবাইল নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করতে থাকি। মেয়েটাকে নিয়ে ভাবতে খুব ভালো লাগছে, কিন্তু আমার মোবাইলটার মনে হয় সেটা ভালো লাগলো না। বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে দেখে আম্মু কল করেছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু আমার ছেলের তো আমাকে কল করার সময়ই হয় না। তেমন নয় আম্মু, আসলে লেখাপড়া নিয়ে একটু বিজি থাকি তো তাই। আমাকে আর ডব দিতে হবে না। লেখাপড়া করতে গিয়ে হয়েছিস ছাত্র নেতা। সারাক্ষণ মারামারি করেই তো দিন কাটে তোর। তোর আব্বু এসব শুনলে কি হবে বুঝতে পারছিস? আব্বু কি করে জানবে? আমি তো জানি আমার সুইট কিউট মিষ্টি আম্মুটা আব্বুকে কিছুই বলবে না। মুখে মধু ভরা তোর দেখছি। আচ্ছা শোন, যাই করিস না কেন, লেখাপড়ায় যেন কোনো ক্ষতি না হয়, মন দিয়ে পড়াশোনা করবি। আমার লেখাপড়ায় কোনো ক্ষতি হয়নি, আর হবেও না। তুমি নিজের আর আব্বুর খেয়াল রেখো। আম্মুর সাথে আরও কিছু সময় কথা বলে কল কেটে পড়তে বসি। কলেজে এসে বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছি। গেটের দিকে চোখ যেতেই দেখি কালকে সে ছেলেটা। বান্ধবীদের আসছে বলে ছেলেটার কাছে চলে আসি। আরে আপনি এখানে এই কলেজে পড়েন নাকি? হুম, এই কলেজেই পড়ি। আসলে 1 সপ্তাহ আগে অ্যাডমিশন নিয়েছি, আজই প্রথম আসলাম। আপনিও এখানেই পড়েন নাকি? এই কলেজের ছাত্রনেতার নাম কি জানেন? বান্ধবীরা বলল, মুরাদ। সে নাকি খুব ভালো মানুষ। চেনেন নাকি আপনি? আমি সেই মুরাদ। সিরিয়াসলি, আপনি সেই মুরাদ? আমি। তা কোন ইয়ার? অনার্স সেকেন্ড ইয়ার। আমি আপনার জুনিয়র, তুমি করে বলতে পারেন। আর আমি সীমা। ঠিক আছে বলবো।
ক্লাস শেষ হলে ফিরে আসেন নাকি? আছি, কিন্তু কেন? না, যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে কফি খেতাম আর কি। ঠিক আছে, আমি তাহলে ক্লাস শেষে আপনার জন্য অপেক্ষা করব। আমি মুচকি এসে ঠিক আছে বলে ক্যাম্পাসে এসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠি। ঘুঘু তো দেখছি নিচেই ফাঁদে পা দিচ্ছে। আমার কাজ তাহলে সহজ হয়ে যাবে। বান্ধবীদের কাছে এসে কিছু সময় আড্ডা দিয়ে ক্লাসে চলে যাই। একটা ক্লাস করে বন্ধুরা কলেজের বাইরে এসে শুকটানে মেতে উঠি। এটা আমাদের প্রতিদিনের রুটিন, 2টা সিগারেট 4জন ভাগাভাগি করে খাওয়া। সারাদিনে এই দুইটাই। কিছু সময় 4জন আড্ডা দিয়ে আমি গেটের কাছে এসে দেখি সীমা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে কফির জন্য বলে আপনি কোথায় চলে গিয়েছেন? এখানেই ছিলাম। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। আমি বাইক নিয়ে সীমার সামনে চলে আসি। সীমা আমার কাঁধে হাত রেখে বসে। আমি বাইক নিয়ে ট্রেনে চলে আসি একটা কফি শপে। দুজনে একটা টেবিলে বসে আছি। বলো কী কফি খাবে? এখানে ব্ল্যাক কফি, কোল্ড কফি, হট কফি সহ আরও 3-4 রকমের কফি আছে। আসলে এখন তো প্রায় দুপুর, তাই ভাবছিলাম কফি না খেয়ে আমরা তো একসাথে লাঞ্চ করতে পারি। নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে তাহলে চলো, পাশেই একটা রেস্টুরেন্ট আছে। দুজনে কফি শপ থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে আসি। মুখোমুখি হয়ে চেয়ারে বসে আছি। এই নাও, কী খাবে দেখে অর্ডার করো। আপনি অর্ডার করুন, সমস্যা নেই। আজকে তোমার পছন্দের খাবার অর্ডার করো, নেক্সট টাইম আমি করব। সীমা মেনু কার্ড হাতে নিয়ে একজন ওয়েটারকে ডাকে। ওয়েটার এসে অর্ডার দিতে বলে। স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, চিকেন রোল, চিকেন কারি, সাথে লাচ্ছি আর লেমন জুস নিয়ে আসেন। আমি সীমার অর্ডার দেখে বড় বড় চোখে তাকিয়ে আছি। সীমা আমার দিকে তাকিয়ে বলে, কি হলো, বেশি হয়ে গেল? না না ঠিক আছে। এই আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? ম্যাডাম যা যা বলে সব নিয়ে আসুন। আমি এখন হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। পকেটে বেশি হলে 2000 টাকা হবে, আর যে অর্ডার দিয়েছে কম হলেও 5-6 হাজার হবে, বেশি হতে পারে। বসে বসে শুধু দাঁত কেলাচ্ছি। কিছু সময় পর খাবার চলে আসে। সীমা খেয়েই যাচ্ছে। আমার গলা দিয়ে টেনশনে খাবারও নামছে না। বিল না দিতে পারলে বেঁধে রাখবে নাকি প্লেট ধোয়াবে সেই টেনশনে। যা আছে কপালে আগে খাবার তো শেষ করি। এই মেয়ে তো খেয়েই যাচ্ছে। খাবার শেষ করার পর বেশ কিছু খাবার থেকে যায়। সীমা ওয়েটারকে বলে, ভাইয়া বাকি খাবারটা প্যাকেট করে দিন। ওয়েটার ঠিক আছে বলে খাবার প্যাকেট করে দেয়। সীমার সামনে কিছুতেই প্রেস্টিজ পাংচার করা যাবে না। আচ্ছা চলো তোমাকে রিক্সায় উঠিয়ে দিয়ে আসি। আপনি যাবেন না এখন। আমার একটু কাজ আছে সামনে, তোমাকে রিক্সায় তুলে দিয়ে তারপর আমি যাব। ওয়েটারকে আসছে বলে সীমাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে ওকে একটা রিক্সায় উঠিয়ে দেই। খুচরা 50 টাকা ছিল, সেটাও গেল। রেস্টুরেন্টের ভেতরে এসে ওয়েটারকে বলি আমার কাছে 2000 টাকা আছে, বাকিটা একটু পরে এসে দিয়ে যাব। ওয়েটার গিয়ে ম্যানেজারকে ডেকে আনে। ম্যানেজার এসে বলে টাকা না দিলে প্লেট ধুতে হবে। কী আর করবো বুঝতে পারছি না। পকেট থেকে আইফোন 13 বের করে দিয়ে বলি, এটা রাখুন, ভুল করেও বিক্রি করবেন না, আমি একটু পরে এসে টাকা দিয়ে যাব। ম্যানেজার তাড়াতাড়ি আসতে বলে। আমি ঠিক আছে বলে আম্মুকে কল করি। কি এই সময় কল করলি? কিছু হয়েছে? আম্মু কিছু টাকা লাগবে, আমার বিকাশে 15,000 টাকা পাঠিয়ে দাও তো। তোর আব্বু তো তোর অ্যাকাউন্টে পরশু 50,000 টাকা দিল, এর মধ্যেই শেষ হয়ে গেছে? আমি এখন ব্যাংকে যেতে পারবো না, টাকা সবটাই আছে ব্যাংকে। আসলে আম্মু বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে আসছিলাম, কিন্তু পকেটে টাকা ছিল না, এটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা আমি পাঠাচ্ছি, এরপর টাকা ছাড়া কোথাও যাবি না। আমি ঠিক আছে বলে কল কেটে অপেক্ষা করতে থাকি। আম্মুর সাথে সাথে টাকা পাঠিয়ে দেয়। আমি রেস্টুরেন্টে গিয়ে ম্যানেজারকে টাকা দিয়ে মোবাইল নিয়ে হোস্টেলে চলে আসি। আজকে বাস একটা দিয়ে এসেছি। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাসার ভেতরে চলে আসি। প্যাকেটগুলো ডাইনিং টেবিলে রেখে শিয়াকে ডাকি। শিয়া এসে বলে, আপু আমার জন্য কি নিয়ে এসেছো? অনেক কিছু এনেছি, আয় তুই এখানে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। শিয়া চেয়ারে বসতেই আমি ওকে খাইয়ে দিতে থাকি। খাওয়া শেষে শিয়া বলে, খুব ভালো ছিল খাবারগুলো আপু। আচ্ছা আম্মুকে ডেকে বাকিগুলো খেয়ে নিতে বলো, আমি আর খাবো না। শিয়া মুচকি হেসে চলে যায়। আমি আম্মুকে ডেকে খাবারগুলো দিয়ে আমি রুমে চলে আসি। চেঞ্জ করে শুয়ে পড়ি। তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মুরাদ কল করেছে। বাসায় চলে গেছো নাকি? একটু আগেই আসলাম, আপনার কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেছে, তোমাকে খুব মিস করছি জানো। হঠাৎ আমাকে কেন মিস করছেন শুনি? যাকে ভালোবাসি তাকে মিস করবো না তো কাকে মিস করব? আপনি আমাকে ভালোবাসেন?
ভালোবাসি বলেই তো মিস করি। আচ্ছা, কাল তোমাকে শপিং করতে নিয়ে যাব, যাবে আমার সাথে? কখন যাবেন বলুন, আমি চলে আসব। বিকেল 4টায় রেডি থেকো। সীমা ঠিক আছে বলে আরও কিছু সময় দুজনে কথা বলি, কল কেটে শুয়ে থাকি। বিকাল 4টা এখন। রেডি হয়ে বাসা থেকে বের হতে গেলে ছোট বোন বলে, আপু তুমি কি কোথাও যাচ্ছ? হুম, একটু বাইরে যাচ্ছি, আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবো, কেমন? শিয়ার কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসি মুরাদের হোস্টেলের সামনে। একটু পর মুরাদ আসলে দুজন রিক্সা করে চলে আসি শপিং মলে। 4টা শাড়ি, 4টা 3 পিস, 2টা গ্রাউন, প্রয়োজনীয় সকল কসমেটিক্স নিয়ে নেই। বিল কম করে হলেও 30,000 টাকা এসেছে। এই মেয়ে তো আমাকে ফকির করে ছেড়ে দিবে। কোথায় ভাবলাম একটা শাড়ি কিনে দিব, এখন তো দেখছি 1 বছরের শপিং একসাথে করে নিয়েছে। আমার আগে বোঝা উচিত ছিল, কাল রেস্টুরেন্টে যেভাবে বাস দিয়েছে আজও তেমন হতে পারে। কি আর করবো, ক্রেডিট কার্ড বের করে দেই। আমার 35,000 টাকা 20 মিনিটে শেষ। বাস খেয়ে যে বোকা হয়ে গেছে সেটা বুঝতে দেওয়া যাবে না। শপিং মল থেকে বের হয়ে সীমাকে ওর বাসায় দিয়ে আমি হোস্টেলে চলে আসি। রুমে এসে চেঞ্জ করে একটা তোয়ালে নিয়ে সোজা ওয়াশরুমে চলে আসি। যেই বাস দিয়েছে এখন গোসল না করলে আমি গরমে স্টক করব। বাসায় এসে আম্মুকে একটা শাড়ি দেই, শিয়ার জন্য একটা গাউন আর একটা 3 পিস এনেছি, ওইগুলো ওকে দেই। আম্মু জিজ্ঞেস করে এত কিছু কোথা থেকে আনলাম। একটা ফ্রেন্ড গিফট দিয়েছে আম্মু বলেই বাকি ব্যাগগুলো নিয়ে আমি রুমে চলে আসি। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 9 মাস। আজ শুক্রবার, তাই কলেজ নেই। রুমে বসে আছি, তখনই মুরাদ কল করে। বাবু বলো। আচ্ছা, তুমি আমাকে এখনও ভালোবাসি বললে না কেন? আচ্ছা, আজ বিকেলে দেখা করে তোমাকে একটা সারপ্রাইজ দিব, কলেজের পাশের পার্কে ঠিক বিকেল 4টায়। 1 সেকেন্ডও লেট হবে না। আচ্ছা, এখন তাহলে রাখছি। বিকেল 4টা এখন, পার্কে এসে বসে আছি। সামনে তাকিয়ে দেখি সীমা একটা ছেলের সাথে আছে। আমার সামনে এসে দাঁড়ায়। 4টায় বলে এত লেট করলে কেন? ওর জন্য লেট হয়ে গেল। ওকে, তোমার ভাইয়া নাকি? না, আমার ফিয়ন্সি। আর 1 মাস পর আমাদের বিয়ে, তোমার সাথে পরিচয় করাতে নিয়ে আসলাম। ও হচ্ছে আমাদের কলেজের ছাত্র নেতা, খুব ভালো মানুষ উনি। কি ফিয়ন্সে মানে কি? এই লাম্বু, তোর ফিয়ন্সে হলে আমি কেটা? ওই বেডি, তোর সাথে যে আমার ভালোবাসার সম্পর্ক সেটার কি হবে? আমি তোমাকে বড় ভাই হিসেবে ভালোবাসি। আমি তোর বড় ভাই? ওই সেমরি জুতা খুলে তোর এখন পিডামু। আমার সাথে বাইকে বসে ঘোরাঘুরি, হাতে হাত রেখে হাঁটা, কাঁধে মাথা রেখে বসে থাকা, এইসব কী ছিল তাহলে? ছেলেটা সীমাকে বলে আমি এসব কি বলছি? এই, আমি তোমাকে কখনো বলেছি ভালোবাসি? নিজে নিজে সব কিছু বানিয়ে নিয়েছো। ওরে তোর নাটক না, তোর সিনেমায় অভিনয় করা উচিত। আমি হেলায় আবুলের মতো তোর সব চাওয়া পূরণ করে গেছি। ভাবছি তুই আমারে ভালোবাসিস। এই লাম্বুরে তুই বিয়ে করবি তো? ঠিক আছে কর। ওই লাম্বু, আমি ওর পিছনে মাসে 1,70,000 টাকা খরচ করছি। সব টাকা দিয়ে তুই 420 মাইয়ারে নিয়ে ফোট। তোর 420 ভালোবাসা আমি বুঝতে পারি নাই। একদম ফালতু কথা বলবে না, চলো আমরা চলে যাই। পাগল হয়ে গেছে এই ছেলে। ওই খারা, আমার 1 টাকা হিসাব করে দিয়া তারপর তুই জাহান নামে যা। টাকা না দিলে তোরে আর তোর লাম্বুরে আমি কী যে করব। ছেলেটা সীমাকে বলে তুমি এত খারাপ, মানুষের সাথে ভালোবাসার অভিনয় করে তার থেকে টাকা নাও। তোমাকে আমি কখনোই বিয়ে করব না। আমাকে বলে সীমাকে পুলিশে দিতে। ছেলেটা নিজের হাতের আংটি খুলে সীমার হাতে দিয়ে সীমার হাত থেকে ছেলেটা পরানো আংটি নিয়ে চলে যায়। সীমা ছেলেটার দিকে তাকিয়ে আছে। হা হা হা, তুই যেমন 420 তোর ভালোবাসা 420। যা গিয়ে এখন বিয়ে কর। আর আমি মনে করলাম আমার টাকা ভিক্ষুককে দিয়ে দিয়েছি। হা হা হা। আমি সেখানেই বসে কান্না করতে থাকি। আমি এটা কি করেছি? আব্বু আম্মু এসব শুনলে কতটা কষ্ট পাবে। আমি আব্বু আম্মুর সম্মান এভাবে নষ্ট করে দিলাম। মুরাদ আমার সামনে বসে বলে, কান্না করছিস কর, আল্লাহ আমাকে বাঁচিয়েছে তোর মতো 420 মেয়ের হাত থেকে। এখন বাসায় যা, তোর আব্বু আম্মু তোরে শেষ বনে যা। কথাটা বলে মুরাদ চলে যায়। আমি সেখানে বসে কান্না করছি। আশেপাশের মানুষ আমার দিকে তাকিয়ে হাসছে। আমি নিজেকে সামলে নিয়ে পার্ক ছেড়ে বের হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই আব্বু আমার গালে থাপ্পড় দিয়ে বলে, আমি এত বড় সাহস কোথায় পেলাম তাদের সম্মান নিয়ে খেলতে? আমাকে কি আব্বু কোনো কিছুর অভাব রেখেছে? আমি একটা ছেলের সাথে ভালোবাসার অভিনয় করে এসব করেছি। আম্মু না বলে চলে যায়। সে আমার সামনে এসে বলে, তুমি এটা ঠিক করনি আপু। তোমার জন্য আজ আব্বুকে ওই লোকটা অপমান করে গেছে। বলেছে আব্বু নাকি তোমাকে দিয়ে ব্যবসা করাচ্ছে।
আমি দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে দরজার সামনে বসে কান্না করছি। আমার ভুলের জন্য আব্বু আম্মুকে আজ অপমানিত হতে হলো। আমি আমার আব্বু আম্মুকে ছোট করে দিলাম। পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। নিজের জীবন নষ্ট না করে সুন্দর করে সাজাতে হবে। আব্বু কষ্ট করে যে টাকা আমাকে দেয় সেটা বিফলে যেতে দিব না। সীমাকে সব কিছু থেকে ব্লক করে আমি পড়াশোনায় মনোযোগী হই। কলেজ হোস্টেল থেকে কেটে যায় আরও 2 মাস। আজ থেকে আমাদের এক্সাম। কলেজে এসে সোজা হলরুমে চলে যাই। খুব ভালোভাবে এক্সাম শেষ হয়। হোস্টেলে আসার জন্য কলেজ থেকে পা বের হতে গেলে সীমা এসে আমার সামনে দাঁড়ায়। আমি অচেনার মতো পাশ কাটিয়ে চলে আসি। একটাবার সরি বলার সুযোগ কি পাবো না মুরাদ তোমার কাছে? আমি যে ভুল করেছি তার জন্য সরি কিছুই না, কিন্তু তোমার কাছে যে আমাকে ক্ষমা চাইতেই হবে। প্রতিটি পরীক্ষার শেষে আমি মুরাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু মুরাদ আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেছে। আমি রুমে বসে চোখের পানি ফেলছি। সিয়া আমার পাশে বসে চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদিস না আপু, যা হবার তো হয়ে গেছে। এখন এটা চাইলেও তো আর ঠিক করতে পারবি না। সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর। তবে যে ভুল একবার করেছিস সেই ভুল ভুল করেও আর করিস না। আমি সিয়াকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে ফেলি। আমার একটা ভুলের জন্য সবাই কষ্ট পাচ্ছে। দুইটা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমার জন্য। এক্সাম শেষ হলে আমি সেদিনে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মুর সেই আগের কথা। ঠিক মতো না খেয়ে নিজের শরীরের কি অবস্থা করেছিস তুই? কতটা শুকিয়ে গেছিস। এবার তো একবারই চলে এসেছি আম্মু, তুমি ঠিকমতো খাইয়ে মোটা করে দিও। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার ভাজছি। আমি ঠিক আছে বলে রুমে এসে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুর হাতে খাবার খেয়ে নেই। খাবার খেয়ে সোফায় বসে আসি। আব্বু আসলে আব্বুর সাথে কুশল বিনিময় করি। কিছু সময় আব্বুর সাথে কথা বলে রুমে এসে লম্বা একটা ঘুম দেবার জন্য শুয়ে পড়ি। রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। সিয়া আমার বুকে শুয়ে ঘুমিয়ে আছে। আমি মোবাইল নিয়ে মুরাদকে কল করতে গেলে দেখি ও আমাকে ব্লক করে রেখেছে। আব্বু আম্মুর মোবাইল নিয়ে কল করব, কিন্তু আব্বু আম্মুকে বলার সাহস হচ্ছে না। মোবাইল রেখে ঘুমিয়ে পড়ি। 3 মাস পর রেজাল্ট দেয়। খুব ভালোভাবেই পাশ করেছি। আব্বু আম্মু দুজনেই খুব খুশি। সকালে 3 জন বসে নাস্তা করছি। লেখাপড়া কন্টিনিউ করবি তো মুরাদ? আমি আর পড়ব না আম্মু। আব্বুর অফিসে যাব এখন থেকে ঠিক করেছি। আব্বু আম্মু কখনো আমাকে কোনো কিছুর জন্য জোর করেনি। আজও তার ব্যতিক্রম হলো না। আমি পরের দিন থেকে অফিসে যাওয়া শুরু করি। 3টা বছর কেটে গেল, কিন্তু মুরাদকে আজও ভুলতে পারিনি। আমি তো কখনো মুরাদকে ভালোবাসিনি, তাহলে কেন আমি ওকে ভুলতে পারছি না? তবে কি এটাই ভালোবাসা? এই 3 বছরে আব্বু আম্মু অনেকবার বিয়ের কথা বলেছে, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কাল নাকি আমাকে দেখতে ছেলে আসবে। আব্বু আমাকে রেডি হয়ে থাকতে বলে। অনেক দিনই তো মুরাদের জন্য অপেক্ষা করলাম, কতভাবে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু ওর নাম্বার বন্ধ, ফেসবুক আইডি নষ্ট। আব্বু আম্মু জোর করে মেয়ে দেখতে নিয়ে এসেছে। মেয়েদের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তাই কখনো বিয়ে করতে চাইনি। কিন্তু আব্বু আম্মুর জোরাজুরিতে বাধ্য হয়ে আসলাম। সোফায় বসে আছি। আব্বু মেয়ের আব্বুর সাথে কথা বলছে। একটু পর একজন ভদ্র মহিলা একটা মেয়েকে নিয়ে এসে আমাদের সামনে বসায়। মেয়েকে দেখে তো আমি আকাশ থেকে পড়লাম, এটা তো সীমা। আব্বু আম্মু আর মেয়ে পেল না। ছেলের দিকে আর চোখে তাকিয়ে আমার মনের মধ্যে থেকে সব কালো মেঘগুলো সরে যেতে থাকে। হাজারো ফুল এসে মনের মধ্যে বাসা বাঁধছে। মুরাদের সাথে তাহলে আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করেছে। মাশাল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমাদের এই বিয়েতে কোনো সমস্যা নেই। সীমার আব্বু বলে ছেলেকেও আমাদের পছন্দ হয়েছে। সীমাকে বলে আমাকে নিয়ে ওর রুমে যেতে। দুজনে কথা বলে একে অপরকে বুঝতে। সীমা মাথা নেড়ে আমাকে নিয়ে ওর রুমে চলে আসি। আমি ঘুরে ঘুরে রুম দেখছি। কেমন আছো মুরাদ? ভালো আছি। তুমি কেমন আছো? এখনো তোমার বিয়ে হয়নি? আমার মতো মেয়েকে কে বিয়ে করবে? সেটাও কথা। আমাকে বিয়ে করতে সমস্যা আছে নাকি? ভালোবাসার মানুষকে বিয়ে করতে সমস্যা কেন হবে? আমি তোমার ভালোবাসার মানুষ? নাইস জোক ছিল এটা। হোয়াট এ জোক! নাইস জোক ছিল এটা। তুমি তো আমাকে শুধু প্রয়োজনে ব্যবহার করেছো, ভালো তো কখনো বাসুনি। আমার জন্য তোমার ভালোবাসা ছিল 420 ভালোবাসা। আমিও প্রথমে এমনটাই ভেবেছি, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম তুমি আমার সত্যিকারের ভালোবাসা। তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাকে বিয়ে করে আবার অন্য কোনো ছেলের সাথে ভালোবাসার অভিনয় করবে না তো? এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমাকে তুমি এতটা খারাপ মনে করো? আমি একবার ভুল করেছি,
আর সেই ভুলটা আমার জীবনে সত্যিকারের ভালোবাসা নিয়ে এসেছে। আর কখনো এমন ভুল আমি করব না। ঠিক আছে, একটা সুযোগ তোমাকে দেয়া যায়। আমাকে একবার কাঁদিয়েছো, আর কখনো কাঁদিও না, কিংবা আবার বুকে মুখ লুকিয়ে অন্যের জন্য কেঁদো না। তাহলে সেদিন আমার থেকে খারাপ কেউই হবে না। এখন দূরে না থেকে এই বুকে এসে তোমার জন্য যেই হাহাকার করছে সেটা নিভিয়ে দাও। আমি দৌড়ে মুরাদের বুকে ঝাঁপিয়ে পড়ি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই। আজ আর আমাদের চোখ থেকে কষ্টের পানি ঝরছে না। সকল ভুল মান অভিমান শেষে আজ আমরা একে আবার এক হলাম। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। ধুলোবালি অফিসিয়াল চ্যানেলের সাথেই থাকুন নতুন গল্পের জন্য। ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।